আচ্ছা, আপনারা আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, রাইট? ম্যাডাম। ইয়েস ম্যাম। আমাকে জি মাঝে ম্যাম। মাঝে একটু রেসপন্স করবেন, হ্যাঁ? তাহলে আমি বুঝতে পারবো আমার। ওকে। আচ্ছা, সো আজকে আমরা এই চারটা প্রবলেম অ্যাকচুয়ালি সলভ করব। বাট সেই প্রবলেমগুলো সলভ করার আগে আমাদের যেটা জানতে হবে যে আমরা যে ইনভায়রনমেন্টের মধ্যে আসলে প্রোগ্রামগুলো করব, সেই ইনভায়রনমেন্টটা সম্পর্কে আমাদের জানতে হবে এবং সেই সফটওয়্যারটা আমাদের নামাতে হবে, হ্যাঁ? এখন তার আগে আপনারা আমাকে একটু বলেন যে চ্যাপ্টার 1 যে আমরা গত ক্লাসে পড়েছিলাম, এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা বা কোনো কোয়েশ্চেন আছে কিনা। যতদূর আমরা পড়েছি ততদূর কি আপনারা মোটামুটি বাসায় গিয়ে একটু দেখেছিলেন এই চ্যাপ্টারটা সবাই? আচ্ছা, সো যদি বাসায় গিয়ে দেখে থাকেন, কোনো প্রবলেম না থাকে, তাহলে আমরা শুরু করতে পারি। আচ্ছা, আমার যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমরা যে সি প্রোগ্রাম করব। সি প্রোগ্রাম আপনারা চাইলে এখানে অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলোতে আপনারা চাইলে এই প্রোগ্রামগুলো করতে পারেন, মানে যেখানে কম্পাইলারের মধ্যে আমরা করব, রাইট, প্রোগ্রামগুলো। তো সি প্রোগ্রামের জন্য আসলে সব থেকে ভালো যে ইনভায়রনমেন্টটা সেটা হচ্ছে কোড ব্লকস। এন্ড আমরা কোড ব্লকসটাই হচ্ছে ইউজ করব এখানে। আচ্ছা ম্যাডাম, এই যে যে এখানে ইউজ করবো এটার নাম কি বললেন? বুঝিনি। কোড ব্লকস এটা আমি দেখাবো এখন আপনাদেরকে, একটু মনোযোগ সহকারে দেখেন, হ্যাঁ? আর এই ক্লাসটা রেকর্ড হচ্ছে। এই ক্লাসটা আমি ড্রাইভে আপলোড করে লিংকটা আপনাদের পোর্টালে দিয়ে দিব, আপনারা পোর্টালে পেয়ে যাবেন, হ্যাঁ, ভিডিওটা। ঠিক ওকে আছে? ম্যাডাম। আচ্ছা, তো আমি এখন আপনাদেরকে প্রসিডিউরটা দেখাবো যে কিভাবে সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে কম্পিউটারে এবং কিভাবে কোডটা লেখা শুরু করতে হবে, হ্যাঁ? তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। কিচ্ছু না, জাস্ট গুগলে যাবেন বা যে কোনো একটা হচ্ছে আপনার উইকিপিডিয়াতে যাবেন। যাওয়ার পরে এখানে সার্চ বাটনে লিখবেন কোড ব্লকস, PODE BLOCKS, কোড ব্লকস দিয়ে এন্টার সার্চ করব আমরা। সর্বপ্রথম সার্চ যেই অপশনটা আমার আসবে, যে রেজাল্টটা আসবে, এটাতেই আমরা চলে যাব। দেখেন, দেখতে এরকম, আইকনটা এরকম থাকবে। এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পরে এই দেখেন আপনার লেফটের হচ্ছে কর্নারে দেখবেন ডাউনলোডস নামে একটা অপশন আছে। আমরা ডাউনলোডস এ চলে যাব। ডাউনলোডস যাওয়ার পরে এখানে দেখবেন ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। আপনারা চাইলে একটু নোট ডাউনও করে নিতে পারেন, অথবা ভিডিওটা পরে একবার দেখলেও হবে। ডাউনলোড দ্য বাইনারি রিলিজ এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে উইন্ডোজ এর জন্য কিছু ডাউনলোডের অপশন আছে। দেন আপনার লিনাক্স যারা ইউজ করেন, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম, হ্যাঁ? যারা আমরা উইন্ডোজ ইউজ করি তাদের জন্য ডিফারেন্ট লিংক আছে, আবার যারা লিনাক্স ইউজ করি তাদের জন্য লিংক আছে, যারা ম্যাক ইউজার তাদের জন্য আমাদের লিংক আছে, ডাউনলোড অপশন আছে। তো আমরা সচরাচর উইন্ডোজটাই ব্যবহার করে থাকি। সো উইন্ডোজ এর ক্ষেত্রেই আমি দেখাচ্ছি, এই যে ডিফল্ট এটা লেখা আছে। সো উইন্ডোজ এর ক্ষেত্রে আপনারা মাইক্রোসফট উইন্ডোজ যারা ব্যবহার করেন তারা এখান থেকে এই দেখেন 4 নাম্বারটা, প্রথম থেকে সিরিয়ালের 4 নাম্বারটা, কোড ব্লকস 25.03 মিন জি ডাব্লিউ সেট আপ, এটা আমরা ডাউনলোড করব। আচ্ছা, কিভাবে ডাউনলোড করব? সোর্স forge.net, এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোডটা শুরু হয়ে যাবে। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আমার সফটওয়্যারটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ।
ম্যাডাম এটার জন্য কি কোনো তো অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট লাগবে? না, এখানে কোনো অ্যাডিশনাল কোনো রিকোয়ারমেন্ট নাই। এই দেখেন ডাউনলোড হচ্ছে এখানে। ডাউনলোড হয়ে গেলে জাস্ট আপনারা নর্মালি একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন হুম। এটাও সেভাবেই ইনস্টল করতে হবে, কোনো কিচ্ছু করতে হবে না, কোনো এডিশনাল কোনো রিকোয়ারমেন্ট নাই, কোনো অপশন সিলেক্ট বা আপনার আনচেক করা কিচ্ছু করতে হবে না, যা যেমন আছে নেক্সট নেক্সট করে আপনারা এটা ইনস্টল ইনস্টল করে করে ফেলবেন। হ্যাঁ, তো এখানে ডাউনলোড হচ্ছে। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে সো আমি আর ইনস্টলেশনটাতে যাচ্ছি না। হ্যাঁ, আপনারা ইনস্টল করে নিয়েন, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন, কোনো প্রবলেম হবে না। আপনারা জাস্ট আহ যখন ডাউনলোড হয়ে যাবে আপনাদের ফাইলটা তখন এটাতে ডাবল ক্লিক করে সব অ্যালাউ করে নেক্সট নেক্সট ক্লিক করে আপনারা এটাকে ইনস্টল করে ফেলবেন, ঠিক আছে? আর ইনস্টল করার পরে দেখবেন যে এই ধরনের একটা আইকন আসবে আপনার কোড ব্লকস নামে সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেলে। হ্যাঁ, সো এখানে আমরা ডাবল ক্লিক করলে দেখবেন পেজটা দেখি কেমন ওপেন হয়। সাউন্ড পাচ্ছে না? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাডাম, আমি তো শুনতে পাচ্ছি। জি আচ্ছা, ম্যাম, শুনতে পাচ্ছি। আহ, সাজিদুল জি ম্যাম, শেখ, আমার শুনতে মনে হয় পাচ্ছি। আপনার একটু ইন্টারনেটে প্রবলেম আছে বা কোনো কারণে আপনার ওখানে হয়তো বা আমিও প্রবলেম। শুনতে পাচ্ছি ম্যাম। সবাই শুনতে পাচ্ছে, মেবি ওনার নেট প্রবলেম। জি, আচ্ছা আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। হ্যাঁ, আমার পিসিটা একটু স্লো। এই যে চলে আসছে। সো এখানে দেখবেন কোড ব্লকসটাতে যখন আমরা ওপেন করব আমাদের কম্পাইলার, এটা কিন্তু আমাদের কম্পাইলার। হ্যাঁ, কম্পাইলার হ্যাঁ হচ্ছে যে কিনা আমাদের প্রোগ্রামটা রিড করবে, ঠিক আছে, তাকে আমরা কম্পাইলার বলি। আচ্ছা, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার সম্পর্কে আসলে এটা আপনাদের একটু দেখে নিতে হবে, কারণ এটা সম্পর্কে আবার বিস্তারিত আলোচনা করতে গেলেও এটা নিয়েও একটা পুরো ক্লাস নেওয়া যাবে, কিন্তু আমাদের আসলে এত বেশি সময় হবে না। তো এইটুকুন শুধু মনে রাখেন, মাথায় রাখেন যে এটা একটা কম্পাইলার, যেই জি ম্যাডাম। কম্পাইলারের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামটাকে রিড করব এবং রান করব এবং টেস্ট করব যে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আচ্ছা, জি ম্যাডাম, এখন এটা এই, ডিপ্লোমাতে করছি, সমস্যা নেই ম্যাম, বেসিকটা জানা আছে ডিপ্লোমাতে আমাদের। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তো এইরকম একটা ইন্টারফেস আমাদের চলে আসলে দেখেন এখান থেকে আমরা জাস্ট ফাইলটা ক্রিয়েট করব। এখানে ফাইল অপশনে গিয়ে নিউতে চলে যাব, নিউতে গিয়ে আমরা একটা এমটি ফাইল নিয়ে নিব। এরকম একটা ফাইল চলে আসবে। দেন আমরা এটাকে সেভ করব, ফাইলটাকে সর্বপ্রথম টাস্ক হচ্ছে আমার ফাইলটাকে সেভ করা। তো আমরা আজকে যেহেতু টেস্ট পারপাসে এটা চালাচ্ছি সো এই ফাইলটার নাম আমি টেস্ট ডট সি দিয়ে দিলাম। হ্যাঁ, ডট সিটা দেয়া নেসেসারি না, যদি আমার ফাইল টাইপটা সি অর সি প্লাস প্লাস এটা সিলেক্ট করা থাকে তাহলে ডট সিটা নেসেসারি না। আমি সেফটির জন্য ডট সি দিয়ে দিচ্ছি যেন আমার ফাইল টাইপটা মানে এক্সটেনশনটা ডট সিতেই আসে। আচ্ছা, এখন দেখেন আমার ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। যখন ফাইলটা সেভ হয়ে যাবে তখন দেখবেন এখানে একটা গ্রিন বার আসছে। এই গ্রিন বার আসার মানে হচ্ছে আপনার এখন কম্পাইলারটা অ্যাক্টিভ হয়ে গেল, সে এখন আপনার লাইনগুলোকে রিড করা শুরু করতে দেবে, ঠিক আছে? এজন্য এই গ্রিন বারটা আসছে। এখন আমরা কি করি, প্রোগ্রামের শুরুতে প্রোগ্রাম আমরা ধরেন একটা প্রোগ্রাম সলভ করি দেখি। হ্যাঁ, জি ম্যাডাম। আমাদের যে পিডিএফটা ছিল এখানে প্রথম যে প্রশ্নটা ছিল, প্রথম প্রশ্নটা কি ছিল, রাইট এ প্রোগ্রাম দ্যাট প্রিন্টস অ্যান ইন্টিজার নাম্বার দ্যাট উইল কন্টেইন 10। মানে আমাকে একটা প্রোগ্রাম রচনা করতে হবে যেই প্রোগ্রামটাতে একটা ইন্টিজার নাম্বার প্রিন্ট করব এবং সেই নাম্বারটা থাকবে কত, 10, ঠিক আছে? তো এটা খুবই বেসিক একটা প্রবলেম। এটা আমার মনে হয় যারা ডিপ্লোমায় করেছেন তারা অলরেডি এই প্রবলেম গুলো সলভ করতে পারেন, আমি তারপরেও একদম বেসিক থেকেই শুরু করছি। আমরা আস্তে আস্তে ডিফিকাল্ট প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। সো ফার্স্টে যেটা করতে হবে আমার ইনক্লুড সেকশনে হেডার অ্যাড করতে হবে, তাই না?
সো ইনপুট জি ম্যাডাম। আউটপুটের জন্য আমার হেডার হচ্ছে stdio ডট ডট এইচ। এইচ। এক্স্যাক্টলি, এই হেডারটা আমি আগে ইনক্লুড করে নিলাম। এরপরে কি করব, আমরা মেইন ফাংশন অবশ্যই উল্লেখ করতে হবে। আমি ভয়েড মেইন নিলাম, হ্যাঁ। হ্যাঁ, ভয়েড ইন্টিজার। এরপরে অবশ্যই আমার কি করতে হবে, মেইন ফাংশনের এক্সিকিউশনের জন্য এই কার্লি ব্রেসেস দুইটাও দিতে হবে, তাই না, ফাংশনের ওপেনিং এবং এন্ডিং বোঝানোর জন্য। এখন জি এই ম্যাডাম। ফাংশনের ভিতরে আমরা প্রোগ্রামের মূল কাজটা করব। এখন আমার প্রোগ্রামের কাজ হচ্ছে, আমার এমন একটা প্রোগ্রাম রচনা করতে হবে যেটা শুধুমাত্র একটা নাম্বার নিবে, ইন্টিজার নাম্বার, এবং সেই ইন্টিজার নাম্বারটাকে শুধু প্রিন্ট করবে, এই তো। তো জি এখন ম্যাডাম। ইন্টিজার নাম্বার যদি নিতে হয়, আমার ডাটা টাইপটা তাহলে কি হবে, আইএনটি হবে, তাই না। জি এখন ম্যাডাম। আমি নাম্বার রাখার জন্য আমার কি লাগবে বলেন তো, কমেন্টস। নাম্বারটাকে আমরা কোথায় স্টোর করি? কমেন্টস ম্যাম। ভেরিয়েবল কমেন্টসে স্টোর করি। না ম্যাডাম, ভেরিয়েবল। কে বললেন ভ্যারিয়েবল? হ্যাঁ ম্যাডাম, আমি আসিফ। আসিফ? জি ম্যাডাম। আসিফ বলছেন? জি হ্যাঁ, ম্যাডাম। গুড। আচ্ছা, আর বাকিদের কি অবস্থা, বাকি 20 জন কোথায়? জি ম্যাম, আসি বাকি ম্যাম। আছেন? আপনারা বুঝতে পারতেছেন তো না, আজকে কেউ আছি এমন যে নতুন আছি জি ম্যাম, জি আমি ফার্স্ট ম্যাম। ক্লাস? ক্লাস আচ্ছা। জয়েন করছি। আচ্ছা, যারা আচ্ছা, যারা প্রথম ক্লাস আজকে, তারাও একটু দেখেন। এটা কিন্তু আসলে প্র্যাকটিক্যাল একদম ফার্স্ট ক্লাস আমাদের, হ্যাঁ। এটা এর আগে আমরা কোনো প্র্যাকটিক্যাল লেসন দেখিনি, আমরা শুধু থিওরি পড়েছি। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, আশা করি আস্তে আস্তে বুঝে যাবেন। আর যে পিডিএফটা আমি শেয়ার করেছি আপনাদের পোর্টালে পাবেন, ওইটা একটু গো থ্রু করেন, তাহলে দেখবেন আমার কথার সাথে একটু মিল পাচ্ছেন। আচ্ছা, তো ম্যাম, অবশ্যই আসিফ ঠিক বলেছে, আমাদের অবশ্যই একটা ভ্যারিয়েবল লাগবে যেখানে আমরা স্টোর করব একটা সংখ্যা। কত স্টোর করব? 10 বলে 10। দিয়েছে, তাই না, যে 10 জি হবে ম্যাডাম। সংখ্যাটা, প্রশ্নে কিন্তু আমার বলা আছে। সো আমি এখানে এ না দিয়ে, এটা ভালো লাগে না, আমি এখানে দেই নাম। নাম্বার। নাম নামে একটা ভ্যারিয়েবল নিলাম, বা নাম্বার, হ্যাঁ। নাম্বার নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যার ভ্যালিউটা আমি সেট করলাম 10। আচ্ছা, 10। তাহলে আমার একটা কাজ হয়ে গেল, ভ্যারিয়েবল নিয়ে নিলাম, আমার মেমোরি লোকেশনে ইন্টিজার নামে একটা জায়গা ক্রিয়েট হলো, এবং সেই জায়গার মধ্যে আমি ভ্যালিউটাও সেট করে দিলাম। এখন আমার যেটা করতে হবে কিচ্ছু না, শুধু এটাকে কি করতে হবে, প্রদর্শন করতে হবে, প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য আমরা জানি যে সি ফাংশন। প্রোগ্রামিং এ কোনো কিছু প্রিন্ট করার জন্য একটা ফাংশন নিতে হয়, যে ফাংশনটার নাম কি, প্রিন্ট, তাই না। প্রিন্ট ফাংশন। প্রিন্ট জি ফাংশন, ম্যাডাম। তাহলে প্রিন্ট এফ। প্রিন্ট জি ম্যাম। ফাংশন, ফাংশন চেনার উপায় হচ্ছে ফাংশনের পরে অবশ্যই ব্র্যাকেট থাকবে। ফার্স্ট ব্র্যাকেট থাকবে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটাকে কি বলে বলেন তো প্রোগ্রামিং এর ভাষায়, ফার্স্ট ফাংশন। ব্র্যাকেটকে? ও, ফার্স্ট ব্র্যাকেটকে ব্রেসে। প্যারেনথেসিস, প্যারেনথেসিস প্যারেন্ট। নামে আমরা এটাকে ডাকবো, ঠিক আছে। সো এই প্যারেন্থেসিস। প্যারেনথেসিস এর ভিতরে কোনো কিছু যদি লিখতে হয়, এখন দেখেন এই প্রিন্টএফ এর ভিতরে যদি আমি কোনো লিখা প্রিন্ট করতে চাই, তাহলে অবশ্যই সেই লিখাটা আমার ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, হ্যাঁ। ডাবল ইনভাইটেড কমার ভিতরে কোনো টেক্সট লিখলে সেটা আমার প্রিন্ট হবে। এখন যদি আমি এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতে চাই, এবং তার সামনে ধরেন আমি একটা টেক্সট দিতে চাই যে আমার প্রোগ্রামটা প্রিন্ট হওয়ার পরে বা যখন আমার আউটকামটা আসবে, তখন যে কিনা ইউজার, সে যেন বুঝতে পারে যে আমি আসলে এখানে কি প্রোগ্রাম করেছি। হুম। তো আমি তাকে দেখানোর জন্য একটা মেসেজ দিলাম যে দা ধরেন দা আউটপুট ইজ, এখন দা আউটপুট ইজ এই লেখাটা আসবে, এরপরে আসবে হচ্ছে 10। আচ্ছা, এখন যদি আমরা কোনো ভ্যারিয়েবলের ভ্যালিউকে প্রিন্ট করতে চাই, ভ্যারিয়েবলের ভ্যালিউকে প্রিন্ট করতে চাই, তাহলে যেই ব্যাপারটা দরকার, কিসের সাহায্য লাগবে আমাদেরকে, ভ্যালিউকে পয়েন্ট করতে হলে লাস্ট ক্লাসে একটু বলেছিলাম মনে হয়, মনে আছে? অ্যারেস। যদি আমরা কোনো ভ্যালিউকে পয়েন্ট করতে চাই, কোনো ভ্যারিয়েবলের ভ্যালিউকে এক্সেস করতে চাই বা পয়েন্ট করতে চাই, তাহলে কিসের হেল্প লাগে বলেন তো? ওকে। ওর ফরম্যাটটাকে বলে দিতে হয় না, তখন কি করতে হয়, ফরম্যাট
স্পেসিফায়ার মনে আছে? এরকম কোন শব্দ শুনছিলাম আমরা ফরম্যাট স্পেসিফায়ার নামে? নো ম্যাডাম, এটা তো আমাদের আর কি বলেন নাই আমাদের ওই দিন আছে সেকেন্ড ক্লাস, ওই দিন আইডেন্টিফায়ার্স, ফাংশন, অ্যারেস, টোকেন, স্ট্রিংস এন্ড স্পেশাল সিম্বল সম্পর্কে বলছিলেন। আচ্ছা, আমি একটু দেখি। হ্যাঁ, এই যে দেখেন, আপনাদের এই ছকটা মনে আছে? বলেছিলাম এটা কি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডাটা টাইপের ছক, এবং এগুলো কি, এগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যাদের সাহায্যে আমরা এই ভ্যারিয়েবল গুলোর নাম্বার গুলোকে বা ভ্যারিয়েবল গুলোর ভ্যালিউ গুলোকে এক্সেস করতে পারবো। ঠিক আছে? জি যাদের ম্যাডাম। সাহায্যে আমরা কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালিউকে এক্সেস করতে পারি তাদেরকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। মনে থাকবে? এখন জি ম্যাম। ফরম্যাট স্পেসিফায়ারটা আবার এক একটা টাইপের জন্য এক এক রকম আছে। এটা আমি মনে হয় আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে দেখেন, এখানে আমি কিছু টেবিল দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটা চার্ট দিয়ে দিয়েছি যে আমাদের যেই ডাটা টাইপ গুলো সচরাচর লাগে সেই ডাটা টাইপ গুলো, এবং মেমোরি লোকেশনে কোন ডাটা টাইপ কেমন জায়গা নেয়, এবং তাদের ভ্যালিউকে পাওয়ার জন্য যে সকল স্পেসিফায়ার আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে? তো আমাদের আপাতত চারটা ভ্যারিয়েবলের ডাটা টাইপ এবং চারটা ফরম্যাট স্পেসিফায়ার মনে রাখলেই হবে। আচ্ছা, সেগুলো কি কি? ইন্টিজার একটু লিখে নিতে পারেন। হ্যাঁ, ইন্টিজার, চারটা। আইএনটি, এটা হুম, এই হুম। চার। আরেকটা হচ্ছে আপনার ফ্লট, ফ্লট, ডাটা টাইপ, ইন্টিজার, ডাবল ফ্লোট, এবং ক্যারেক্টার। ইউজুয়ালি এন্ড ক্যারেক্টার। ক্যারেক্টার ম্যাম। ক্যারেক্টার কোথায়? একটা আচ্ছা, ক্যারেক্টার এটাতে আছে, এই যে ক্যারেক্টার। ক্যারেক্টার ডাটা। হ্যাঁ, তার মানে পার্সেন্ট সি, পার্সেন্ট ডি হচ্ছে ইন্টিজার, এই যে ফ্লট হচ্ছে পার্সেন্ট এফ, এবং ডাবল হচ্ছে পার্সেন্ট এল এফ। মানে আমাদের আপাতত এই চারটা ফরম্যাট স্পেসিফায়ার এবং চারটা ডাটা টাইপের কিওয়ার্ড মোটামুটি মনে রাখলে আপাতত আমাদের কাজ চলবে। পরবর্তীতে আমরা বাকিগুলো আস্তে আস্তে শিখবো। আচ্ছা, এখন দেখি যে তাহলে কি বললাম, যে প্রিন্টএফ এর ভিতরে যদি কোনো লিখা প্রিন্ট করতে চাই তাহলে ডাবল কোটেশনের ভিতরে অ্যাজ ইট ইজ লিখাটা লিখলেই হবে। আর যদি কোনো ভ্যারিয়েবলের ডাটাকে এক্সেস করতে চাই তাহলে কি লাগবে? ফরম্যাট স্পেসিফায়ারের সাহায্য লাগবে। আচ্ছা, ফরম্যাট স্পেসিফায়ারটা আমরা কোথায় ব্যবহার করব? যেইখানে আমরা ডাটাটাকে দেখতে চাচ্ছি ঠিক সেখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ারটাকে ব্যবহার করব। তো আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি যে আমার আউটপুটটা এরকম আসুক যে দা আউটপুট ইজ, এই জায়গাটায় কত আসবে? 10 লিখাটা আসবে, তাই না? 10 জি এই ম্যাম। নাম্বারটা আসবে। তাহলে এইটা যদি আমি এক্সেস করতে চাই তাহলে ঠিক এই জায়গাটায় আমি পার্সেন্ট ডি লিখবো, কারণ পার্সেন্ট ডি কার ফরম্যাট স্পেসিফায়ার? ক্যারেক্টার। ইন্টিজারের। ইন্টিজার। আচ্ছা, এখন ফরম্যাট স্পেসিফায়ার যখন আমি ব্যবহার করে দিলাম প্রিন্টএফ এর ভিতরে, তখনও বুঝে গেল যে আমার কোনো একটা ভ্যারিয়েবলের ডাটাকে এক্সেস করতে হবে। এখন কোন ভ্যারিয়েবল সেটার নামটা আমার এখানে উল্লেখ করে দিতে হবে। সেই নামটা কোথায় লিখবো? সেই নামটা ঠিক ডাবল কোটেশনের বাইরে এসে একটা কমা দিয়ে অ্যাজ ইট ইজ আমি যেই ভ্যারিয়েবলটা নিয়েছি, লাগলে আপনারা এখান থেকেই কপি পেস্ট করবেন, নতুন করে না লিখে। ঠিক আছে? কোনো স্পেলিংও মিস্টেক হওয়া যাবে না, কোনো আপার কেস লোয়ার কেস কোনো কিছুই কিন্তু মিস্টেক হওয়া যাবে না। অ্যাজ ইট ইজ আমার এটা লিখতে হবে। সো আমি নাম্বারকে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটা রান করতেছে কিনা, তাই তো? এখন আমাদের কিন্তু কাজ শেষ। আমাদের যেই প্রথম প্রশ্নটা ছিল যে আমাদের একটা ভ্যারিয়েবল নিতে হবে এবং সেই ভ্যারিয়েবলের মাধ্যমে আমি 10কে প্রিন্ট করে দেখাবো। আচ্ছা, এখন এইটাকে আমার রান করার জন্য এই দেখেন উপরে টুল বারসে বিল্ড এন্ড রান নামে একটা অপশন আছে। হ্যাঁ, হুম। এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার প্রোগ্রামটা রান হওয়ার কথা। এই দেখেন আসছে, দ্য আউটপুট ইজ 10। 10। ওকে, ক্লিয়ার? জি ম্যাডাম। জি ম্যাম। এইটুকুন বুঝতে পারছি আমার আশা করি। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা,
এখন আমরা দ্বিতীয় প্রবলেমটা দেখি যে আমার দ্বিতীয় প্রবলেমটা কি বলছে। দ্বিতীয় প্রবলেম বলছে রাইট এ প্রোগ্রাম দ্যাট প্রিন্টস আ ফ্লোটিং ডাবল নাম্বার অ্যান্ড আ ক্যারেক্টার। মানে এখানে আমার তিন ধরনের ভ্যারিয়েবল নিতে হবে এবং তিনটা আলাদা আলাদা ডেটা আমার প্রিন্ট করে দেখাইতে হবে। এটা কি আপনারা পারবেন? তিনটা আলাদা আলাদা data। দ্বিতীয় নাম্বারটা কি আপনারা পারবেন? প্রথমটা যদি বুঝে থাকেন তাহলে দ্বিতীয়টা আপনাদের পারা উচিত। আচ্ছা, এখানে আমি আরেকটা ডিফারেন্ট ধরনের ভ্যারিয়েবল নিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। তো আমি আপনাদেরকে একটা ক্যারেক্টার নিয়ে দেখাই। তো ক্যারেক্টার, লেটস সে ক্যারেক্টার লেটার নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যেখানে আমি রাখলাম হচ্ছে এ। তো এ একটা ক্যারেক্টার। অবশ্যই ক্যারেক্টার যখন আমি কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে ইনক্লুড করব বা ইনপুট হিসেবে রাখবো, তখন এই যে একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখতে হবে। তো দেখেন এখানে আমি দা আউটপুট ইজ লিখলাম এটা, বা এখানে আমি বলতে পারি যে দা ইন্টিজার নাম্বার ইজ এত। অ্যান্ড আমি আরেকটা প্রিন্টএফ এর সাহায্যে ক্যারেক্টারটাকে প্রিন্ট করতে পারি। এখানে আমি লিখতে পারি যে দা লেটার ইজ। এখন ক্যারেক্টারের জন্য কি নিতে হবে? ফরম্যাট স্পেসিফায়ার %c, পার্সেন্ট জি ম্যাম, পার্সেন্টেজ এন্টার। সি। কমা দিয়ে আমরা কাকে লিখবো এবার? কোন ভ্যারিয়েবলকে নিয়ে আসবো এখন? লেটারকে, তাই না? লেটার লেটার। লেটার। জি ম্যাম, লেটার পে। লেটারকে নিয়ে আসলাম। তো দেখি আমাদের প্রোগ্রামটা কাজ করছে কিনা। The integer number is 10 ঠিক আছে, লেটার। দেখেন কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা বলেন তো কি হয়েছে এখানে? আউটপুটটা কিন্তু ঠিক আসছে, তাই না? দ্য নাম ইন্টিজার নাম্বার ইজ 10, দ্য লেটার ইজ এ। ঠিক আছে না? আমরা যা করতে চেয়েছি সেটা কিন্তু করতে পেরেছি, কিন্তু জি এখানে ম্যাম, আউটপুটটা টেনের দেখতে সাথে। সুন্দর লাগছে না। জি ম্যাম, জি ম্যাডাম টেনের সাথে একসাথে চলে আসছে। মার্জিন একসাথে একসাথে হয়ে গেছে। চলে আসছে। যদি এই লাইনটা পরের লাইনে আসতো তাহলে দেখতে ভালো লাগতো, তাই না? জি জি তো ম্যাডাম ম্যাম। অফকোর্স। সেটা কিভাবে করব? সেটারও আমার উপায় আছে। সেটার জন্য একটা ছোট্ট কমেন্ট আমার দিতে হবে। সেটার জন্য একটা কমান্ড, ছোট্ট একটা কমান্ড দিব। ঠিক যেই জায়গাতে আপনি লাইন গ্যাপ চাচ্ছেন, আমি লাইন গ্যাপ কোথায় চাই? এই লাইনটা শুরু হওয়ার আগে, তাই না? একটা হুম। লাইনের গ্যাপ চাই। সেখানে আমি ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করব। এন অর্থাৎ হচ্ছে নিউ লাইন। হ্যাঁ, এই ব্যাকস্ল্যাশ। কমান্ডটার মানে হচ্ছে নতুন লাইনে যাও, পরবর্তী লাইনে যাও। ঠিক আছে, ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন, নিউ লাইন। এই জিনিসটাকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। স্কেপ এসকেপ সিকোয়েন্স। সিকোয়েন্স, এক্স্যাক্টলি। কিছু কিছু এই স্কেপ সিকোয়েন্স গুলো ব্যবহার করা হয় আমার আউটপুটের সৌন্দর্যের জন্য, বা আউটপুটটা আমি কিভাবে ডিজাইন করতে চাই সেই ডিজাইনিং এর কিছু কমান্ড আছে, সেগুলোকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। স্কেপ সিকোয়েন্স। এখন এই স্কেপ সিকোয়েন্সের একটা উদাহরণ হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, যেটা আমাদের প্রোগ্রামিং এ সব থেকে বেশি প্রয়োজন হয়, কারণ আমরা এই নতুন নতুন লাইনে প্রোগ্রাম আনতে চাই। আরো কিছু আছে ট্যাবের জন্য, এটারও একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, এখন যদি আমি এটা রান করি, একটু দেখি আর কেমন আসে। দেখেন, ঠিক আছে? জি এখন ম্যাডাম কিন্তু আপনি। জি ম্যাম, আমার আউটপুটটা মোটামুটি ভালো লাগছে। আচ্ছা, এখন এখন আমাকে বলেন যে এখন আপনারা এটা পারবেন কিনা। রাইট এ কি প্রোগ্রাম করতে ফর। হবে? একই জিনিস করব, শুধু ফ্লটিং টাইপের একটা ডাটা নিব, একটা ডাবলের ডাটা নিব, আর একটা ক্যারেক্টার নিব। পারবো না? পিডিএফ জি ম্যাম। দেখে দেখে ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কি আপনি জানেন, ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার কি আপনি জানেন, আর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা আউটপুট গুলো পেতে পারি। তো এই দুই জি ম্যাম। নাম্বারটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনারা নেক্সট শুক্রবারে, এই যে আমাদের নেক্সট শুক্রবারে যখন ক্লাস থাকবে, আমরা সবাই এই দুই নাম্বারটা কমপ্লিট করে
নিজেদের ইমেইলে, আপনাদের নিজেদের ইমেইলে সেভ করে আসবেন। ল্যাবে বসে যেন আপনারা ওখান থেকে নামিয়ে এটা আমাকে দেখাতে পারেন। পারবেন না? জি পারবো ম্যাম। আচ্ছা, ম্যাডাম, ভেরি গুড। আগের যে প্রোগ্রামটা লিখলেন ম্যাডাম, ওই যে এটার পরে সিঙ্গেল যে কোটেশনটা লিখলেন ম্যাম, এটা কিসের জন্য বলছেন যেন? এই যে এটা এটা হ্যাঁ, সিঙ্গেল এরপরে যে কোটেশন, এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। আমরা যখন কোনো ক্যারেক্টার ডাটা ইনপুট দেই তখন ক্যারেক্টার লিখতে হলে বা লেটার লিখতে হলে অবশ্যই সেটাকে সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এরপরের প্রোগ্রামটা দেখেন 3 নাম্বারটা। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? কিভাবে প্রিন্ট করতে পারবো? শুধু একটা ছোট্ট জি জিনিস ম্যাম। দেখিয়েছি যে কিভাবে প্রিন্ট করা যায় একটা ভ্যারিয়েবলের ভ্যালুকে। এখন আমরা এমন একটা প্রোগ্রাম লিখতে চাই যেই প্রোগ্রামটা একটা ইন্টিজার সংখ্যা ইনপুট হিসেবে নিবে এবং প্রিন্ট করবে। আচ্ছা, এটার অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে, এখানে আমরা দেখেন এই 10 এবং এ, এই দুইটাকে কি করছি, ইনপুট আমি দিয়ে দিছি আমার প্রোগ্রামের মধ্যে, তাই না? কিন্তু জি ম্যাম। আমি এখন এমন একটা প্রোগ্রাম করব যেই প্রোগ্রামটা আমি এখানে ইনপুট দিব না, যে কিনা ইউজার যে প্রোগ্রামটা ব্যবহার করবে, বা ধরেন আমি একটা সফটওয়্যার বানিয়েছি, যে ব্যবহার করবে সে নাম্বারটা ইনপুট দিতে পারবে। সে চাইলে 10 ইনপুট দিয়ে 10 আউটপুট দেখবে, সে চাইলে 15 ইনপুট দিতে পারবে, মানে তার ইচ্ছা মতো নাম্বার ইনপুট দিতে পারবে। সেটা আমি কিভাবে করব সেটা আমরা দেখতে চাই এখন। এটাই আমি এডিট করছি। তো আচ্ছা, এটা এডিট করার আগে আমি একটা কাজ করি। আমি এটা আপনাদেরকে শেয়ার করে দিব, হ্যাঁ? যে প্রোগ্রামগুলো করলাম এই ফাইলটা আমি আপনাদের পোর্টালে আপলোড করে দিব, সো দ্যাট আপনারা প্র্যাকটিস করতে পারেন বাসায়। আচ্ছা, সো এই প্রোগ্রামটা আমাদের এখন আর লাগছে না। তাহলে আমাদের অবশ্যই একটা ভ্যারিয়েবল তো লাগবেই, যেহেতু আমরা ডাটাটা স্টোর করব, কিন্তু ভ্যারিয়েবলের মধ্যে কি ভ্যালিউ রাখবো সেটা আমরা এখন জানি না। তাহলে সেটা কি করতে হবে, সেটা এখন ইউজারের কাছ থেকে ইনপুটটা চাইতে হবে বা ইনপুটটা নিতে হবে। তো ইউজারের কাছ থেকে যেহেতু আপনি ইনপুট নিবেন, আহ এখন ইউজারকে নিশ্চয়ই তাহলে একটা আগে মেসেজ দেওয়া উচিত আপনার, যে আপনি একটা ইনপুট আমাকে দেন বা একটা ইন্টিজার নাম্বার আপনি আমাকে দেন। তো সেটার জন্য কি করতে হবে? মেসেজ আমরা জানি কিভাবে মেসেজ প্রদর্শন করব, প্রিন্টএফ এর মাধ্যমে। এখানে আমি লিখে দিলাম যে প্লিজ এন্টার অ্যান ইন্টিজার ভ্যালিউ। এটা আমি ইউজারকে বলে দিলাম যে তুমি দয়া করে একটা ইন্টিজার ভ্যালিউ ইনপুট দাও। আচ্ছা, ইউজারকে তো বললাম, ঠিক আছে। এখন তাহলে ইউজারের জন্য একটা অপশন ক্রিয়েট করতে হবে যে ও যে আমি যেন ভ্যালিউটা গ্রহণ করতে পারি বা আমার প্রোগ্রাম যেন ভ্যালিউটা রিড করতে পারে। সেটার জন্য কি ফাংশন ব্যবহার করি আমরা, বলেন? জি ম্যাডাম, আরেকবার বলেন। যদি আমরা ইনপুট নিতে চাই, হুম, হুম। কোনো কিছু যদি আমরা ইনপুট হিসেবে গ্রহণ করতে চাই ইউজারের থেকে, তাহলে কি ফাংশন ব্যবহার করি? ইনপুট হিসেবে তাহলে আমরা, আচ্ছা, দেবব্রত রয়ের আজকে প্রথম ক্লাস বিএসসি। আচ্ছা, অসুবিধা নেই দেবব্রত রয়, আপনি ক্লাস করেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। শুক্রবারে আসেন, ক্লাসে আসেন, আস্তে আস্তে সবকিছু বুঝে যাবেন। আচ্ছা, আমরা কোনো কিছু রিড করার জন্য বা ইউজারের থেকে ইনপুট নেয়ার জন্য যে ফাংশনটা ব্যবহার করি তার নাম কি? স্ক্যান ফাংশন। স্ক্যান স্ক্যান। মানে তুমি রিড করতেছো, স্ক্যান করতেছো, তাহলে স্ক্যান এফ। ফাংশন যেহেতু, তাহলে অবশ্যই একটা এফ দিতে হবে, স্ক্যান এফ। প্রতিটা ফাংশনের ক্ষেত্রে কি এফ যুক্ত করা লাগবে? এখন এটা ডিপেন্ড করছে যে আমার ওই ফাংশনটা কিভাবে বর্ণনা করা আছে।
এখন এই দুইটা ফাংশন প্রিন্টএফ এবং স্ক্যানএফ যখন ডিজাইন করা হয়েছিল তখন যে ডেভেলপ করেছিল বা যে বর্ণনা করেছে এই হেডারের ভিতরে, সে এই নামে এটাকে সেভ করেছে। এই জন্য আপনার প্রিন্টএফ স্ক্যানএফ এগুলোর পাশে এফ আছে, তো আপনার এফ টা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, সো স্ক্যানএফ এর ভিতরেও আমরা কি করব, অবশ্যই ব্র্যাকেটের ভিতরে আমরা লিখবো যা লিখতে চাই। এখন স্ক্যানএফ যেহেতু শুধুমাত্র রিডিং এর ক্ষেত্রে এই ফাংশনটা ব্যবহার করা হয়, সো এর ভিতরে আমরা কোনো টেক্সট লিখতে পারবো না। প্রিন্টএফ এ যেরকম আমরা মেসেজ লিখি বা কোনো একটা কিছু লিখতে চাইলে লিখতে পারি, কিন্তু স্ক্যানএফ এর ভিতরে আমরা এরকম কিছু লিখতে পারবো না। আচ্ছা, স্ক্যানএফ এর ভিতরে যেই কাজটা করতে পারবো সেটা হচ্ছে স্ক্যানএফ এর ভিতরে শুধুমাত্র শুধুমাত্র নাম্বারটা নেয়ার জন্য বা ডাটাটা নেয়ার জন্য যা প্রয়োজন তা করতে হবে। আচ্ছা, তাহলে ডাটাকে যদি পয়েন্ট করতে চাই তাহলে কি দরকার, অবশ্যই আমার আবারও ফরম্যাট স্পেসিফায়ার লাগবে। সো ফরম্যাট স্পেসিফায়ার যদি আমার লাগে, আচ্ছা এই আহ, রায়হান আহমেদ, আপনি আপনার ভিডিওটা অফ করে দেন, বিকজ ক্লাসটা রেকর্ড হচ্ছে তো। সো আপনার এটাও পুরোটাই দেখা যাবে, আপনি এটা অফ করে দেন কাইন্ডলি। রায়হান ভাই, আপনার ক্যামেরাটা অফ করেন। আচ্ছা, তো এই স্ক্যানএফ এর ভিতরে আমরা প্রথমে ফরম্যাট স্পেসিফায়ার দিব %d। এরপরে আবারও আগের মতো ডাবল কোটেশনের বাইরে এসে আমরা কি করব, এই ভ্যারিয়েবলটাকে পয়েন্ট আউট করব বা এই ভ্যারিয়েবলের নামটা আমার লিখে দিতে হবে। কিন্তু এখানে আরেকটা ছোট জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এতক্ষণ আমরা কি করেছি, প্রিন্টএফ এ ভ্যারিয়েবলের মধ্যে অলরেডি একটা ডাটা ছিল, সেই ডাটাটাকে শুধু আমরা প্রিন্ট করছি, তাই না? ডাটাটাকে কিন্তু এক্সেস করছি জাস্ট। কিন্তু এখন কি আমাদের আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে, আমার ডাটা কিন্তু নাই, কোনো ডাটা নাই, ফাঁকা। সো হুম হুম। ফাঁকা স্থানটাকে পয়েন্ট করে সেখানে ডাটাটাকে নিতে হবে। সেটার জন্য এখানে আমাদের আরেকটা ছোট্ট কমান্ড দিতে হবে, সেটার নাম হচ্ছে অ্যাড্রেস অফ। অ্যাড্রেস অফ, এই যে এন্ড সাইনটা দেখতেছেন, এন্ড, জি ম্যাম। এই এন্ড সাইনটাকে বলা হয় অ্যাড্রেস অফ। কার আচ্ছা। অ্যাড্রেসের মধ্যে ডাটা রাখবো, এই নাম্বারের নাম্বার। অ্যাড্রেসের মধ্যে ডাটাটাকে রাখবো। বুঝতে পারছি? মেমোরি লোকেশনে যত মেমোরিতে যত জায়গা আছে, এই জায়গাগুলোর নাম, জায়গাগুলোকে কি বলে, অ্যাড্রেস বলে না, ঠিকানা বলে। হুম ঠিক হুম। আছে। তো ওই জি ম্যাম। ঠিকানাটাকে আমার পয়েন্ট আউট করতে হবে যে নাম্বারের ঠিকানায় তুমি একটা ডাটা নাও। ঠিক আছে, তাহলে অ্যাড্রেস অফ কি করব, নাম্বার। নাম্বার। তাহলে আমার কাজটা কিন্তু এখানে হয়ে গেল। ওকে, তাহলে এই জিনিসটা আমার লাগতেছে না আপাতত, আমি এটাকে কমেন্ট আউট করে দেই। এটাও আমি কমেন্ট আউট করে দিই, আমার শুধু এইটুকু। হ্যাঁ। আচ্ছা, কমেন্ট আউট কিভাবে করলাম এটা তো আমরা মনে হয় একটু আইডিয়া আছে, লাস্ট ক্লাসে দেখেছিলাম, তাই না? এই দেখেন, জি যখন ম্যাডাম। একটা লাইন গ্রে হয়ে গেল, কিন্তু গ্রে হয়ে গেল মানে হচ্ছে এই লাইনটা আর এই কমেন্ট আউট হয়ে লাইনটা গেল। কিন্তু আমার কম্পাইলার এখন আর রিড করতে পারবে না। রিড করবে না। জি ম্যাম। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমার এখানে প্রোগ্রামটা কিন্তু কাজ শেষ। কি করেছি, একটা ভ্যারিয়েবল নিয়েছি, একটা মেসেজ দিয়েছি ইউজারকে, এরপরে এই ভ্যারিয়েবলের মধ্যে একটা ডাটা ইনপুটের ব্যবস্থা রেখেছি, এবং লাস্টলি সেই ভ্যারিয়েবলটাকে আমি প্রিন্ট করে দেখাচ্ছি। প্রিন্ট করেছি। আচ্ছা, দেখি এখন আমার প্রোগ্রামটা রান করে কিনা। এই দেখেন কি বলেছে, প্লিজ এন্টার অ্যান ইন্টিজার ভ্যালিউ, যেটা আপনি প্রথমে মেসেজটা দিয়েছেন। এখানে দেখেন একটা ডটেড সাইন আসতেছে, তাই না? জি এটার ম্যাডাম। জি অর্থ ম্যাম। হচ্ছে ও কিছু একটা ইনপুট চাচ্ছে আপনার কাছে। এখন আপনি অলরেডি ওকে মেসেজ দিয়েছেন যে তুমি একটা ইন্টিজার নাম্বার ইনপুট দাও। আচ্ছা, ইন্টিজার একটা নাম্বার, লেটস আমি 40 ইনপুট দিলাম। ইনপুট দিয়ে এন্টারে চাপ দিলে দ্য ইন্টিজার নাম্বার ইজ 40। ক্লিয়ার? জি ম্যাম। সো আপনারা এইটুকুন বুঝছেন যে কিভাবে ইনপুট নিতে হয় এবং কিভাবে আউটপুট দেখাতে হয়। এইটুকুন তো আমরা বুঝলাম এখন, এইটুকুন আমরা পারবো ইনশাল্লাহ, রাইট? ইনশাআল্লাহ ম্যাম। আচ্ছা।
আচ্ছা, তাহলে 4 নাম্বারটাও আমাদের হোমওয়ার্ক থাকবে, 2 এবং 4। চারেও বলেছে রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স টু ফ্লোটিং পয়েন্ট নাম্বারস এন্ড প্রিন্টস দেম। এখানে কি করতে হবে, 2টা ফ্লোটিং পয়েন্ট কিন্তু নাম্বার নিতে হবে এবং কি করতে হবে সেটাকে প্রিন্ট করে দিব। আচ্ছা, 2টা ফ্লোটিং পয়েন্ট কিভাবে নিব তাহলে সেটা বুঝছেন তো, এখানে আরো একটা স্ক্যানএফ লাগবে, রাইট? জি ম্যাম, জি ম্যাম। 2টা স্ক্যানএফ ব্যবহার করব, 2টা প্রিন্টএফ ব্যবহার করব। আচ্ছা, এখন আপনারা চাইলে, হ্যাঁ, ডাবল ইউজ করব, অথবা আপনারা চাইলে কিন্তু একটা স্ক্যানএফ এর ভিতরেও নিতে পারেন বা একটা প্রিন্টএফ এর ভিতরেও নিতে পারেন। সেটার প্রসেসটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো, এখনই দেখাচ্ছি না। এখন আপনাদেরকে একটা ছোট্ট যোগফল বা বিয়োগফল বা ছোট্ট একটা অপারেশন কিভাবে করতে হয় সেটা একটু দেখিয়ে আজকে ছেড়ে দিব, হ্যাঁ? আহ জি ম্যাম। ধরেন যে 2টা ইন্টিজার যদি আমি নিতে চাই, ধরেন নাম্বার 1, আরেকটা নিলাম হচ্ছে নাম্বার 2। 2টা ইন্টিজার নিলাম, এখানে নাম্বার 1 নামে একটা স্ক্যানএফ নিয়েছি, আর একটা স্ক্যান ফাংশন নিব, সেটা আমার ডাটাটা ইনপুট নিবে নাম্বার 2 এর অ্যাড্রেস অফ নাম্বার 2। আচ্ছা, তো নাম্বার 1-এ আমি একটা ইনপুট নিব, নাম্বার 2-এ একটা ইনপুট নিব। এখন আমি আরেকটা ভ্যারিয়েবল নিব যার নাম দিব ইন্ট সাম, যে কিনা সামেশন দেখাবে, হ্যাঁ? এই জি ম্যাম। সামের মধ্যে আমি রাখবো হচ্ছে নাম্বার 1 নাম্বার 1 প্লাস প্লাস নাম্বার 2। নাম্বার নাম্বার 2। 2 আচ্ছা, এখন যদি আমি মাইনাস করতে চাই, এখানে ধরেন আরেকটা ভ্যারিয়েবল নিলাম যার নাম্বার হচ্ছে সাব, সাব নামে একটা নিলাম যে কিনা সাবট্রাকশন করবে, আরেকটা নিলাম মাল্টিপ্লিকেশনের জন্য, আরেকটা নিলাম ডিভ নামে ভ্যারিয়েবল যে কিনা আমার ডিভিশন দেখাবে। ঠিক আছে? জি ম্যাম। তো আপনার একটা ছোট্ট একটা ক্যালকুলেটর কিন্তু ডিজাইন করে ফেললেন আপনি, যে 2টা নাম্বারের মধ্যে যোগফল বিয়োগফল মাল্টিপ্লিকেশন ডিভিশন আমাকে শো করবে। দেখেন, এটা করিয়ে আমরা ছেড়ে দিব আজকে। সো সাবের মধ্যে আমি রাখলাম, এখন সবই ইন্টিজার কি হবে বলেন তো? মাল্টিপ্লিকেশন বা ডিভিশন, ডিভিশন কি সব সময় ইন্টিজার হবে? ফ্লটিং হতে পারে না? Yes, ma'am. ডিভিশনটা তো ফ্লটিং হতে পারে, রাইট? সো ডিভিশনটা আমরা ফ্লট নিয়ে নিব, ফ্লট বা ডাবল হিসেবে নিই, কারণ ডাবলে কি হয়, জায়গাটা বেশি নেয় মেমোরিতে। মাল্টিপ্লিকেশনটাও আপনারা ফ্লট বা ডাবল নিয়ে নিতে পারেন, সো দ্যাট আপনারা মেমোরি লোকেশনে একটু বড় জায়গা পান। ঠিক আছে, কারণ মাল্টিপ্লিকেশনটা তো আপনার বড় সংখ্যাও হতে পারে, এই জন্য। তো সাবের মধ্যে আমরা কি করব, নাম্বার 1 মাইনাস নাম্বার 2। মাল্টি নামে যেই এটা নিয়েছিলাম ওখানে মাল্টিপ্লিকেশন করব নাম্বার 1। আচ্ছা, মাল্টিপ্লিকেশনের সাইন হচ্ছে স্টার, স্টার। জি ম্যাম। নাম্বার 2। এখন ডিভ এর মধ্যে রাখবো, এখানে একটা মজার বিষয় শেখার আছে, সেটা আমি পরে বলছি। নাম্বার 1 ডিভাইডেড বাই, তো আমার কাজ হয়ে গেছে, এখন আমার প্রিন্টএফ এর মধ্যে কাজটা করতে হবে। আচ্ছা, তো প্রিন্টএফ এর মধ্যে আমি আগে দেখাবো, এটা আপনারা একটু ডিজাইন করতে হবে যে দা সামেশন ইজ ম্যাম, প্রতিটার জন্য তো আলাদা আলাদা দরকার হবে প্রিন্টের। হ্যাঁ, প্রতিটার জন্য আলাদা আলাদা করতে হবে, অথবা আমরা চাইলে একটাও করতে পারি। একটা কি, একটার মধ্যে মাল্টিপল ভ্যালিউ প্রিন্ট করতে পারবো,
সেটা আমি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, সেটা মানে এই ক্ষেত্রে আমাদের আসলে প্রতিটাই দরকার আছে, কারণ আচ্ছা, কারণ আমাদের লেখাগুলো ভিন্ন ভিন্ন। হ্যাঁ, এই জন্য আমাদের প্রতিটা প্রিন্টএফই লাগবে। সামেশন, এটা হচ্ছে সাবট্রাকশন। সাবট্রাকশন। আমি জাস্ট কপি পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, জি ম্যাম। সাবট্রাকশনই। এরপরে আমি জিনিসগুলোকে ঠিক করে মাল্টি ফেলবো। মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন এন্ড দ্য ডিভিশন। এটা আমাদের লাগছে না। তো প্রথমটা আমার ছিল হচ্ছে সাম। সামটা মনে হয় আমি ছোট হাতেই নিয়েছিলাম। রায়হান ভাই, আপনি একটু মিউট করেন, আপনার জন্য ডিস্টার্ব হচ্ছে। সাম, এরপরে আসছে হচ্ছে সাব, এরপরে আসছে হচ্ছে মাল্টি, লাস্ট ওয়ান ইজ ডিল। আচ্ছা, সো আমাদের এই চারটা। এখন দেখেন ফরম্যাট স্পেসিফায়ার কোনটার চেঞ্জ হবে বলেন? ম্যাম এই ডিভিশনের তো চেঞ্জ হবে, ওটা তো ডিভিশনের ফ্লোট ক্ষেত্রে টাইপ। আমরা ডাবল নিয়েছি তাই না, তাহলে জি এলএফ হবে। হ্যাঁ, ডাবলের জন্য কি এলএফ। আচ্ছা, এখন সবগুলো আমাদের ঠিক আছে মোটামুটি, মনে হচ্ছে আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। চোখে কোনো ভুল পড়ছে না, দেখি কম্পাইলার কোনো ভুল বের করে কিনা। তো আমরা প্রোগ্রামটাকে রান করব। আচ্ছা, তো আমাদের প্রোগ্রামটা লেখা ঠিক আছে, আমাদের প্রোগ্রামটা রান করেছে। সো প্লিজ এন্টার অ্যান ইন্টিজার ভ্যালু। আছে এখানেও একটু এডিট করা দরকার ছিল, সেটা আমরা বলি যে প্লিজ এন্টার টু ইন্টিজার ভ্যালুস, তাই না? দুইটা ভ্যালু লাগবে তো আমাদের। জি ম্যাম, দুইটা ভ্যালু যোগ বিয়োগ ভাগ হবে। আচ্ছা, এখানে আরো একটা সুন্দর জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে an integer value দিয়ে এখানে যদি আমি integer value in number one। আচ্ছা, নাম্বারটা বানান ভুল হয়েছে। ওয়ান মানে আমি জাস্ট হচ্ছে প্রোগ্রামটাকে একটা দেখতে যেন ভালো লাগে সেই ব্যবস্থা করছি আর কি। নাম্বার ওয়ানটা ইনপুট নিবে, এরপরে আরেকটা মেসেজ দিব ইউজারকে যে তুমি আরেকটা নাম্বার ইনপুট দাও নাম্বার টু এর জন্য। ঠিক আছে, সো দেখেন আমার প্রোগ্রামটা কি হয়। সো দেখেন ফার্স্টে বলছে প্লিজ এন্টার অ্যান ইন্টিজার ভ্যালু ইন নাম্বার ওয়ান, মানে নাম্বার ওয়ান এর জন্য তুমি একটা ভ্যালু দাও। ধরেন যে নাম্বার ওয়ান এর জন্য দিলাম আমি 20। দেখেছেন, এরপরে বলছে প্লিজ এন্টার অ্যান ইন্টিজার ভ্যালু ইন নাম্বার টু। তো জিনিসটা সুন্দর হলো। নাম্বার টু এ লেটস সে আমি দিলাম হচ্ছে 15। এন্টার। তাহলে দেখেন এখন কি হলো, দ্য সামেশন ইজ 35, দ্য সাবট্রাকশন ইজ 5, দ্য মাল্টিপ্লিকেশন, দেখেন মাল্টিপ্লিকেশন ইজটা দেখাই যাচ্ছে না কিন্তু, তাই না? তো জি ম্যাম। এখানে একটা ঝামেলা হয়ে গেছে, এই ঝামেলাটা সলভ করতে হবে। কিভাবে সলভ করব বলেন? নিউ লাইন দিতে হবে তাই না? সো জি ম্যাম, প্রত্যেকটা জায়গায় ব্যাকস্ল্যাশ এন আমার দিতে হবে। ব্যাকস্ল্যাশ এন দিতে হবে, হ্যাঁ, যেখানে যেখানে আমি নিউ লাইন চাচ্ছি। জি ম্যাম। হয়ে গেল। এখন আশা করি আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো নাম্বার দিলাম একটা 20, একটা দিলাম 15। সো দ্য সামেশন ইজ 35, সাবট্রাকশন 5, মাল্টিপ্লিকেশন। এটা ডিভিশনের ক্ষেত্রে দেখেন ডিভিশনের রেজাল্টটা কি সঠিক আসছে? ডিভিশনের রেজাল্টটা কিন্তু আমাদের ভুল আসছে। আমরা ডাবল নিয়েছি ঠিকই, ফ্র্যাকশন ভ্যালিউ নিয়েছি ঠিকই, কিন্তু 1 পয়েন্ট সামথিং আসার কথা না? জি ম্যাম। ফ্র্যাকশন ভ্যালিউ তো আসার কথা, 1 পয়েন্ট সামথিং আসার কথা, বাট ওয়ানের পরে কিন্তু সব জিরো চলে আসছে। তার মানে এটা আসলে
দশমিকের পরে জিরো দেখাচ্ছে ঠিকই, মানে সংখ্যা দেখাচ্ছে ঠিকই, কিন্তু আসলে কিন্তু এটা একটা ইন্টিজার সংখ্যা হিসেবেই ও আমাকে প্রিন্ট দিচ্ছে, তাই না? এর রিজনটা হচ্ছে আমি যেই নাম্বারকে ভাগ করেছি, এই ডিভিশনের ক্ষেত্রে এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, হ্যাঁ, এই দুইটা নাম্বারেরই টাইপ হচ্ছে ইন্টিজার, মানে দুইটা নাম্বারেরই টাইপ হচ্ছে একই টাইপ। ইন্টিজার। এই জন্য ওর আনসারটাও একই টাইপেই আসতেছে। অন্য কোনো টাইপ আপনি যতই ডিভিশনকে বলে দেন যে না ডিভিশন তুমি হচ্ছে ডাবল বা ফ্লট, ও কিন্তু আপনাকে রেজাল্টটা ইন্টিজারই শো করতেছে, কারণ আপনি যাদেরকে দিয়ে কাজ করতেছেন তারা দুইজনই একই টাইপের। সো এখন কি করতে হবে, এই দুইটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারকে আপনার টাইপটাকে পরিবর্তন করে দিতে হবে। ডিভিশনের ক্ষেত্রে, শুধুমাত্র ডিভিশনের ক্ষেত্রেই এই প্রবলেমটা হয়, আর অন্য কোনো ক্ষেত্রে হয় না। সো যদি এর টাইপটাকে আমি পরিবর্তন করে দেই শুরুতেই, ধরেন শুরুতেই যদি পরিবর্তন করে দেই তাহলে কি হবে, তাহলে কিন্তু আমার সবগুলাতেই পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? সামেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশনেও পরিবর্তন হয়ে যাচ্ছে ওর পরিবর্তন ডাটা হয়ে যাচ্ছে। টাইপটা। কিন্তু সেটা তো আমার দরকার নাই, বা সেটা আমি চাইও না। আমি চাই শুধুমাত্র এই লাইনটাতে এসে যেন আমার ঝামেলাটা না হয়, এই লাইনে এসে যেন আমার এখানে কোনো একটা কিছু আমি কারিশমা করতে পারি, যেটা করলে আমার এখানে নাম্বারের ডাটা টাইপটা চেঞ্জ হয়ে যাবে। সেটারও একটা বুদ্ধি আছে। এবং আপনি প্রোগ্রামের যে কোনো স্থানে গিয়ে কোনো একটা ভ্যারিয়েবলের ডাটার ধরনকে শুধুমাত্র একটা নির্দিষ্ট স্থানের জন্য পরিবর্তন করতে পারবেন। এটা যে শুধু আপনার ডিভিশনের ক্ষেত্রে লাগবে এমন না, আপনার এমনও হতে পারে যে কোনো একটা প্রোগ্রামের নেসেসিটি এরকম যে কোনো একটা জায়গায় একটা ডাটার ধরনকে আপনার শুধুমাত্র একটা নির্দিষ্ট স্থানে কিছু সময়ের জন্য পরিবর্তন করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা যেই কাজটা করি বা যেই প্রসেসটা করি, সেই প্রসেসটার নাম হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং বা চেঞ্জিং অফ ডাটা টাইপ। আচ্ছা, এই টাইপটাকে চেঞ্জ করার জন্য যেই কাজটা করব, যেই ভ্যারিয়েবলটার ধরনটাকে, ডাটার ধরনটাকে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, সেই ভ্যারিয়েবলটার নামের প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের ভিতরে যেই টাইপ আপনি চাচ্ছেন সেই টাইপটা উল্লেখ করে দিবেন। খুবই সিম্পল। তাহলে কি হবে, শুধুমাত্র এই লাইনটার ক্ষেত্রে বা শুধুমাত্র এই অপারেশনটার জন্য এই নাম্বার টু এর ডাটার ধরনটা হয়ে যাবে কি, ফ্লট। প্লট। ক্লিয়ার? জি ম্যাম। শুধুমাত্র এই ডিভিশনের ক্ষেত্রেই এখনো চেঞ্জ হলো, বাকি কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু সে চেঞ্জ হয়নি, হবে না। ইন্টিজারই আছে নাম্বার টু। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, দেখেন এখন প্রোগ্রামটা রান করলে আমার কি হচ্ছে। নাম্বার ওয়ান একই ডাটা দিচ্ছি, তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। দেখেছেন 1.333, ক্লিয়ার? Yes, সো ma'am. Clear. এই জায়গাটায় এসে আমার এটা টাইপ কাস্ট হয়ে গেছে, এটাকে বলি আমরা টাইপ কাস্টিং। হ্যাঁ, Yes, ma'am. Typecasting. টাইপ ম্যাম, কাস্টিং। তো আমার মনে হয় এইটুকুন কি সবাই ক্লিয়ার? আমরা আজকের এইটুকুন সবাই বুঝতে পারছি। আমরা কিন্তু Yes, ম্যাম। ma'am. মোটামুটি বেশ অনেক কিছু শিখলাম আজকে। Yes, ma'am. Alhamdulillah. আচ্ছা, হ্যাঁ ম্যাম, অনেক আলহামদুলিল্লাহ। অনেক কিছু। হ্যাঁ, তো আমি আপনাদেরকে রেকর্ডিংটা শেয়ার করে দিচ্ছি, এখনই শেয়ার করে দিব, দিয়ে আপনাদের পোর্টালে আপলোড করে দিচ্ছি, হ্যাঁ, লিংকটা। Okay. তো আপনারা ওখান থেকে আরেকবার ভিডিওটা দেখেন, তাহলে আমার মনে হয় আপনারা কোনো প্রশ্ন থাকলে শুক্রবারে এসে অবশ্যই প্রশ্ন আমাকে করবেন ক্লাসে, ঠিক আছে? যদি কোনো কোয়েশ্চেন থাকে, কারো বুঝতে সমস্যা হয়, অবশ্যই আপনাদের প্রশ্ন করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা শিখতে পারবেন না। আমি কিন্তু Yes. একা একাই এগিয়ে যাব, আপনাদেরকে নিয়ে কিন্তু আগাতে পারবো না, হ্যাঁ। সো Yes, ma'am. আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে, আর এগুলো একদম বেসিক, মানে এইটা যদি না পারি তাহলে সামনে কোনো কিছুই বুঝবো না। সামনে কিন্তু আমরা নিজেরা ফাংশন বানাবো, নিজেরা অ্যারে নিব, অনেকগুলো ডাটা নিয়ে একসাথে কাজ করব। সো ওগুলো বুঝতে হলে এই ফাউন্ডেশনটা আমাদের থাকতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই শেষ করব। আপনারা প্লিজ কেউ লিভ করবেন না, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিব আপনাদের। Yes, ma'am. Yes, ma'am. Of course.
আচ্ছা, ম্যাম এটা রায়হান সাউন্ড পাচ্ছেন না। আচ্ছা, আমাদের পড়া শেষ, এখন আর সাউন্ড না পেলেও অসুবিধা নেই, আমি জাস্ট অ্যাটেন্ডেন্সটা আপনাদের নিচ্ছি, একটু হোল্ড করেন সবাই। ঠিক আছে, আপনারা চাইলে এখন লিভ করতে পারেন। আচ্ছা ম্যাডাম, আমার একটা কোশ্চেন ছিল। জি জি, বলেন বলেন। ম্যাম, এই যে ডিভিশনের ক্ষেত্রে আমরা অ্যাকুরেট নাম্বারের ক্ষেত্রে যে ফ্লোরটা ইউজ করলাম, হ্যাঁ, কি? এই যে আমরা ডিভিশনের ক্ষেত্রে মানে ডিভাইডেড এর ক্ষেত্রে মিস্টেক। হুম হুম। তো মানে তখন অ্যাকুরেট প্রথমে যে নাম্বারটা দিয়েছিলাম তখন অ্যাকুরেট নাম্বারটা দিচ্ছিল না, যে 1.00 দেখাচ্ছিল। জি বাট পরে পরে আমরা ফ্লোট ইউজ করার ক্ষেত্রে তখন আমাদের অ্যাকুরেট নাম্বারটা দেখালো। হ্যাঁ, এখন জি। আমার কথা হলো যে আমরা যে এই যে ফ্লোটটা ইউজ করলাম, হুম। ক্যারেক্টার স্পেসিফায়ার, তো এই এটার কি মেন কাজটা হলো কি, এইখানে কিসের কাজ করতেছে ম্যাডাম, আর কি মিনিংফুল এখানে আর কি। হচ্ছে ওর টাইপটাকে পরিবর্তন করে দিচ্ছে। এই নাম্বারটা আসলে কেমন ছিল বলেন তো? ইন্টিজার সংখ্যা ছিল না প্রথমে, জি ম্যাডাম। জি দশমিক ম্যাম, এটা সংখ্যা ছিল, পূর্ণ পূর্ণ সংখ্যা ছিল। পূর্ণ তো এই সংখ্যা ছিল, জি পূর্ণ ম্যাম। সংখ্যা, দুইটা পূর্ণ সংখ্যা হওয়ার জন্য যেই সমস্যাটা হচ্ছিল, আমার রেজাল্টটা শুধুমাত্র ডিভিশনের ক্ষেত্রে ভুল আসছিল বলতে ও কি রেজাল্টটাও কিসে দেখাচ্ছিল, পূর্ণ সংখ্যাতেই দেখাচ্ছিল, কারণ আমার দুইটা সংখ্যাই এখানে পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তো যে জি কোনো ম্যাডাম। একটা সংখ্যাকে আমার পরিবর্তন করে হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালিউ বা যেটাকে বলা হয় ভগ্নাংশ, ওই ভগ্নাংশে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা এই কাজটা করেছি। নাম্বার টু এর পূর্ণ সংখ্যাকে পরিবর্তন করে শুধুমাত্র এই জায়গাটাতে আমরা কি করলাম, নাম্বার টু কে ভগ্নাংশে নিয়ে গেলাম। বুঝতে পারছি? জি ম্যাম, জি ম্যাম। ক্যারেক্টার স্পেসিফিকার ইউজ করে আমরা চেঞ্জ ভগ্নাংশে করে নিয়ে গেলাম। দিলাম। হ্যাঁ, ফ্লটটা ব্যবহার করে, এটাকে কিন্তু ডাটা টাইপ বলে। হ্যাঁ, এটা ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে আপনার কথা, কিন্তু এটাকে আমরা বলবো হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় ডাটা টাইপ, যেটা Right. কিনা ডাটার ধরন। হ্যাঁ, তো ডাটার আচ্ছা ম্যাম। ধরনটা পরিবর্তন করে দিলাম আমরা। হ্যাঁ ম্যাম, এই ক্ষেত্রে যেমন ফ্লোটের আমরা একটা জানি যে ফরম্যাট স্পেসিফায়ার আছে যে %f। হ্যাঁ, জি তো জি। এটা আমরা এখানে ইউজ করতেছি না কেন? কারণ এখানে তো আমাদের ওটা লাগছে না। ওটা কি কোথাও লাগছে দেখেন তো? কোথাও আচ্ছা কিন্তু আমাদের লাগছে না। নাম্বার টু এর এই ডাটাটাকে তো আমার আর এক্সেস করতে হচ্ছে না কোথাও থেকে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অলরেডি বুঝতে পেরেছি ম্যাম। এক্সেসড। ওকে তো হ্যাঁ আমার প্রিন্ট করতে হচ্ছে না, এই জন্য আমি লাগছে না। কিন্তু যদি আপনার কোনো কারণে এমন হতো যে এই নাম্বার টুটাকে আপনার প্রিন্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে তখন আপনার পার্সেন্টেজটা দরকার হবে। হ্যাঁ। আর ম্যাম উপরে যে আমাদের একটু উপরে যান ম্যাম, এই যে ইন্টিজার সেকেন্ড ইন্টিজারের পর যে আমাদের ডাবলটা ইউজ করা হয়েছে এখানে, হুম। ডাবলের আচ্ছা, পরে এই শুধু। ডাবলটার কাজ হচ্ছে কি, ডাবলটাও একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ডিফাইন করে, তাই না? ডাবলও কি ভগ্নাংশ, কিন্তু ডাবলটা আমরা নেই কারণ ও মেমোরি লোকেশনে কত বাইট জায়গা নেয়, 8 বাইট জায়গা নেয়, মানে একটা বড় জায়গা আমরা পাই মেমোরি লোকেশনে। এই জন্য এক্স্যাক্ট। আমরা ডাবলটা ব্যবহার করতেছি। ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট আপনার সেফটির জন্য, যে ধরেন ডিভিশনে একটা বড় নাম্বার আসলো রেজাল্ট, সেক্ষেত্রে ধরেন যে আমি 10 15 বা 20 15 না দিয়ে আমি অনেক বড় একটা নাম্বার দিলাম, ধরেন 1050, আরেকটা দিলাম ধরেন 5000 সামথিং, বা এরকম বড় কোনো সংখ্যা দিলাম, তো সেক্ষেত্রে আমি একটা বড় জায়গা রাখলাম আর কি, এটাই হ্যাঁ, আচ্ছা, আর তখন আর কিছু কি জায়গাটা যখন ভগ্নাংশ হবে তখন আর কি বাইকটা বেশি খাবে, এর জন্য আর কি আমরা এই না। জায়গাটা রেখেছি। তো না, আমরা একটা জায়গা নিলাম এখানে। আপনি ডিভিশনের ক্ষেত্রে আপনি চাইলে ফ্লটও নিতে পারতেন, কোনো অসুবিধা নাই। এখানে আমি চাইলে ফ্লট ব্যবহার করতে পারতাম। ফ্লট নিলে আমার জায়গাটা ছোট হয়ে 4 বাইটে চলে আসলো। ও আচ্ছা, ডাবলের ক্ষেত্রে আমার মানে জায়গাটা বেশি এক্সটেন্ড হলো সেক্ষেত্রে। এক্স্যাক্টলি। শুধু মেমোরি লোকেশনের জায়গার পরিমাণটাই চেঞ্জ হচ্ছে কিন্তু ফ্লট আর ডাবলে, কিন্তু দুইটাই হচ্ছে ভগ্নাংশ নির্দেশ করে।
আরো একটা ইয়ে থাকে যে হচ্ছে আপনার আরেকটা জিনিস শিখায় দেই, ছোট্ট একটা জিনিস। আহ যে এই ডিভিশনটা তো ফ্লোটিং পয়েন্টে আসতেছে, তাই না? তো হুম যেহেতু হুম আমি চেঞ্জ করে দিয়েছি, এখানে এফ দিতে হবে। এই যে ফরম্যাট স্পেসিফায়ারে এখন দশমিকের পরে আরেকবার আমি একটু প্রোগ্রামটা রান করি, একটু ধৈর্য ধরেন, আরেকটা ছোট্ট জিনিস শিখে যান, হ্যাঁ। আহ আরেকবার একটু নাম্বার গুলো ইনপুট দেই। আচ্ছা, এখানে দেখেন 1.33333, মানে দশমিকের পরে 6 ঘর পর্যন্ত আসতেছে, তাই না? হুম হুম তো এই দশমিকের পরে ধরেন যে আমি চাচ্ছি যে দশমিকের পরে দুইটা সংখ্যা দেখাক, ছয়টা আমার দরকার নাই, বা তিনটা সংখ্যা দেখাক। আমরা যখন ম্যাথ করি তখন আমরা তো দশমিকের পরে কয়টা লিখি? দুইটাই লিখি, তাই না? দুইটার বেশি হুম। তো লিখি না সাধারণত। তো সেটাই যদি আমি দেখতে চাই, তাহলে যে এই কাজটা করব, এই যে ফরম্যাট স্পেসিফায়ারের পার্সেন্টেজের পরে 0.2 দিয়ে দিব বা 0.3 দিয়ে দিব, যেটা যতটুকুন সংখ্যা আপনি দেখতে চাচ্ছেন, যত ঘর পর্যন্ত দেখতে চাচ্ছেন, ঠিক সেটা এখানে 0.2 বা 3 দিয়ে উল্লেখ করে দিলে, এখন যদি প্রোগ্রামটা আমি রান করি, 2015, দেখেছেন 1.33, ডাবল সংখ্যা এসেছে এবার। দুইটা এসছে। এখন আরো আপনার জিনিসটা প্রেসাইজ হলো যে দশমিকের পরে আমি জাস্ট আনসারটা 2 ঘর দেখতে চাচ্ছি, দেখলাম। ওকে। জি ম্যাম। তো আজকে কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেলছি, মানে মোটামুটি আমাদের বেসিকের, মানে ম্যাম একটা আমরা প্রোগ্রাম যদি, রান করতে পারা। হ্যাঁ বলেন জুনায়েদ। সরি ম্যাম, আমরা জি। যদি উপরে আমরা যেমন ডাবল নিলাম, হ্যাঁ, জি। ডাবল নিলাম আমরা 8টা বাইটের জন্য, হ্যাঁ। আর নিচে যদি আমরা মানে সংখ্যা তিনটাই দেখতে চাই, তাহলে তো ওখানে ডাবল নিয়ে আমার কোনো কি প্রফিট লাভ হলো? মানে আচ্ছা, ডাবল নিয়েছি কিন্তু মেমোরি লোকেশনের জায়গার জন্য। ওইটা কিন্তু হচ্ছে আপনার এখানে সংখ্যা, মানে ভিজিবিলিটি আসবে না। আচ্ছা, এটা আমার মনে হয় আপনাদেরকে একটু ক্লাসে দেখাতে হবে, হ্যাঁ, যে এই যে ডাবল এবং ফ্লটে আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আপনি বলতে চাচ্ছেন যে ম্যাডাম ডাবল নিলেও তো দশমিকের পরে 2 ঘর দেখাচ্ছে, ফ্লট নিলেও দশমিকের পরে 2 ঘরই দেখাচ্ছে, তাই না? বা জি দশমিকের ম্যাম। পরে 2 ঘরই আমি দেখতেছি, তাহলে তো আর সমস্যা নাই। এখন ধরেন যে আপনার এত বড় একটা সংখ্যা বা এত বড় একটা নাম্বার, যে এই নাম্বারটা মেমোরি লোকেশনে 4 বাইটে জায়গা হচ্ছে না, আরো বেশি বাইট, মানে আহ এটা আপনাকে কিভাবে বুঝাবো? ধরেন আপনার যে সেকেন্ডারি স্টোরেজ আছে না, আপনার ফোনের একটা মেমোরি আছে না? তো জি ধরেন যে 32 জিবি বা 82 জিবি, 64 জিবি, এরকম তো আপনার জায়গা থাকে ফোনে, তাই না? জি তো জি ম্যাডাম। ধরেন আপনি ডাটা যতটুকু রাখবেন সেই পরিমাণ আপনি ওভাবে জায়গা দেখে তো কেনেন ফোন, স্টোরেজটা। অবশ্যই। স্টোরেজের জিনিসটা হচ্ছে আপনার কন্ট্রোল করতেছে এই ফ্লট আর ডাবল। হ্যাঁ, যে স্টোরেজ, মেমোরি লোকেশনে যে স্টোরেজ, ওই স্টোরেজ হচ্ছে আপনার ফ্লটের জন্য 4 বাইট নিচ্ছে, ডাবলের জন্য 8 বাইট নিচ্ছে। মানে ডাবল ব্যবহার করলে আমরা একটা বড়, অনেক বড় সংখ্যা নিয়ে চাইলে কাজ করতে পারবো, যদিও আমাদের আসলে এত বড় সংখ্যাও লাগে, এখন লাগছে না যে আমাদের ডাবল নিতে হবে, আমাদের আপাতত কাজ ফ্লট দিয়ে হয়ে যাবে। কিন্তু যখন আমরা অনেক বড় বড় ডাটা অ্যানালাইসিস করতে চাইবো বা বড় ডাটা নিয়ে কাজ করতে যাব, তখন আমাদের ডাবলটা দরকার আছে। বুঝতে পারছি এখন জি কিছুটা, ম্যাম। জি ম্যাম জুনায়েদ? বুঝতে পারছি। আচ্ছা, জি ঠিক ম্যাম আছে। বুঝতে পারছি। তাহলে আমরা রেকর্ডিংটা অবশ্যই সবাই আরেকবার করে দেখবো। আমার মনে হয় আপনারা ক্লাস থেকে বের হয়ে গেলে একটু ভুলে যাব, তো আবারও একটু দেখে আমরা প্র্যাকটিস করব এই 2 দিন, হ্যাঁ। আর শুক্রবারে আসবেন অবশ্যই ক্লাসে, কেউ ক্লাস মিস করবেন না। এই 21 জন যে আমার এখানে ছিলেন, আমি 21টা মুখ শুক্রবারে দেখতে চাই, হ্যাঁ। আমি কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে রেখেছি, শুক্রবারে আমি জি ম্যাম আপনাদেরকে দেখতে ইনশাল্লাহ। চাই, ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ম্যাম। ইনশাআল্লাহ ঠিক ম্যাম, আছে, উইল বি তাহলে দেয়ার। সবাই ভালো থাকেন। ওকে ম্যাম। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওকে ওয়ালাইকুম ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।